কল্পনা করুন ধরুন কোনো শহরের ঠিক মাঝখানে একটা ১০০ তলার স্কাই স্ক্র্যাপার বা আকাশচুম্বী ভবন নির্মাণের বিশাল এক প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আচ্ছা। তো রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হেঁটে যায়। প্রথম মাস গেল, দ্বিতীয় মাস গেল, এমনকি ১ বছরও পার হয়ে গেল, কিন্তু রাস্তার উপর থেকে ভবনের ১ ইঞ্চিও কারো চোখে পড়ল না। হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না। একদম। পথচারীরা শুধু দেখে বিশাল সব ক্রেন আর এক্সক্যাভেটর মাটির অনেক গভীরে খোঁড়াখুড়ি করছে। তাদের মনে হতেই পারে প্রজেক্টটা হয়তো থমকে আছে বা পেছনের দিকে যাচ্ছে। খুব স্বাভাবিক একটা ধারণা। কিন্তু আসল সত্যিটা হলো ওই ১০০ তলা ভবনের ভবিষ্যতের পুরো ওজনটা সইতে পারবে এমন একটা অভেদ্য ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি হচ্ছে মাটির নিচে, লোকচক্ষুর একেবারে অন্তরালে। রাইট, এবং এই ভিত্তিটাই কিন্তু সবচেয়ে জরুরি। ঠিক তাই। আরে এই যে দৃশ্যমান শূন্যতার আড়ালে লুকিয়ে থাকা বিশাল এক কর্মযজ্ঞ, এটাই হচ্ছে আমাদের আজকের গভীর আলোচনার মূল বিষয়। আজ আমরা দ্য উইজডম অফ দ্য ডিপ রুট বা গভীর শেকড়ের প্রজ্ঞা নামের একটা চমৎকার আখ্যান নিয়ে এমন এক বিশ্লেষণ করতে যাচ্ছি যা আমাদের প্রাত্যহিক জীবনের খুব পরিচিত একটা হতাশাকে একদম নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। ওই আকাশচুম্বী ভবনের উদাহরণটি দিয়ে শুরু করাটা খুব প্রাসঙ্গিক হয়েছে, কারণ আমরা মানবজাতি বিবর্তনের দিক থেকেই এমনভাবে তৈরি যে আমাদের চোখ সবসময় দৃশ্যমান ফলাফলের দিকেই আগে যায়। হ্যাঁ, যা দেখা যায় সেটাই আমরা বিশ্বাস করি। একদম তাই। আমাদের মস্তিষ্ক খুব দ্রুত চারপাশের চাক্ষুষ পরিবর্তনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। যা দেখা যায় না, ধরুন মাটির নিচের ওই কাজটা, সেটির অস্তিত্ব এবং গুরুত্ব আমরা খুব সহজেই ভুলে যাই। আসলেই। আজকের এই আখ্যানটি মূলত একটি রূপক গল্প, যেখানে পাশাপাশি থাকা একটি বিশাল বটগাছ আর একটি ছোট্ট চারাগাছের কথোপকথনের মধ্যে দিয়ে মানুষের মনস্তত্ত্ব, দৃশ্যমান সফলতার মোহ এবং প্রস্তুতির নীরব পর্যায়ের একটা অত্যন্ত গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। দারুণ একটা গল্প এটা। গল্পের শুরুতেই আমরা দেখি যে একটা বাগানে বহু পুরনো বিশাল আকৃতির একটা বটগাছ দাঁড়িয়ে আছে, আর ঠিক তার পাশেই নতুন রোপণ করা হয়েছে একটা ছোট্ট চারাগাছ। তো চারাগাছটি প্রতিদিন ওই বিশাল বটগাছটিকে অবাক হয়ে দেখে। সে দেখে কিভাবে বটগাছের বিশাল ডালপালায় অসংখ্য পাখি এসে নিশ্চিন্তে বাসা বাঁধছে, কিভাবে ক্লান্ত পথিক রোদের তাপ থেকে বাঁচতে সেই গাছের ঘন ছায়ার নিচে এসে বিশ্রাম নিচ্ছে। আর এই দেখা থেকেই কিন্তু হতাশার শুরু। একদম ঠিক ধরেছেন। এসব দেখে চারাগাছটির মনে এক ধরনের তীব্র আক্ষেপ বা হতাশার জন্ম হয়। সে ভাবে, আমি প্রতিদিন রোদ পোহাচ্ছি, পানি নিচ্ছি, এত চেষ্টা করছি, অথচ আমার ওপরের অংশ তো দৃশ্য তো খুব একটা বাড়ছে না। হ্যাঁ, ওই চারাগাছটির দৃষ্টিভঙ্গি খেয়াল করলে আধুনিক মানব সমাজের খুব পরিচিত একটা মনস্তাত্ত্বিক সংকটের ছায়া পাওয়া যায়। রিলেট করা যায় খুব সহজেই, তাই না? রাইট। চারাগাছটি কেবল বটগাছের বর্তমান অবস্থা বা তার চূড়ান্ত সফলতার দিকটি দেখতে পাচ্ছে। সে দেখছে পাখির বাসা আর মানুষের বিশ্রাম নেওয়ার ছায়া, যেগুলোকে আমরা সফলতার বা চূড়ান্ত অর্জনের দৃশ্যমান প্রতীক হিসেবে ধরতে পারি। ঠিক। কিন্তু চারাগাছটি ওই বিশাল বটগাছের অতীত সংগ্রাম দেখতে পাচ্ছে না। সমাজবিজ্ঞানের ভাষায় একে অনেক সময় এক ধরনের সার্ভাইভারশিপ বায়াস বা দৃশ্যমানতার প্রতি পক্ষপাতিত্ব বলা যায়। সার্ভাইভারশিপ বায়াস বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। অবশ্যই। ধরুন, আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, তখন শুধু তার অর্জনের মুকুটটাই আমাদের চোখে পড়ে, কিন্তু সেই মুকুট অর্জন করার আগে কত শত বিনিদ্র রজনী, কত হাজার ঘণ্টার নীরব চর্চা আর অন্ধকার সময় পার করতে হয়েছে, সেই অদৃশ্য পরিশ্রমটা কখনোই তো হেডলাইনে আসে না। একদম পয়েন্টে হিট করেছেন। গল্পে যখন চারাগাছটি অত্যন্ত মন খারাপ করে বটগাছকে জিজ্ঞেস করে, আমি কবে তোমার মতো এত বড় হব, আমার কি কখনো তোমার মতো বিশাল হওয়া সম্ভব? তখন বটগাছের উত্তরটা কিন্তু অসাধারণ ছিল। হ্যাঁ, বটগাছটি হাসি মুখে খুব চমৎকার একটা উত্তর দেয়। সে বলে যে সে তার জীবনের প্রথম কয়েকটা বছর ওপরের দিকে ডালপালা ছড়ানোর বদলে মাটির নিচে নিজের শেকড়কে যত দূর সম্ভব গভীরে নিয়ে যাওয়ার দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছিল। এবং এখানেই বটগাছের আসল প্রজ্ঞা লুকিয়ে আছে। সে জানত যে ওপরের দিকে ডালপালা ছড়ানোর আগে মাটির নিচে নিজের ভিত্তি শক্ত করাটা অপরিহার্য। আচ্ছা। উদ্ভিদবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে একটা গাছের শেকড় কিন্তু শুধুমাত্র গাছটিকে মাটির সাথে আটকে রাখে না, এটি মাটি থেকে পানি,
খনিজ লবণ আর অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে। তার মানে শেকড়ই হচ্ছে পুষ্টির মূল মাধ্যম। একদম। শেকড় যত গভীরে যায়, গাছটির পুষ্টি সংগ্রহের পরিধি বা নেটওয়ার্ক ঠিক ততটাই সম্প্রসারিত হয়। শেকড় যদি অগভীর হয়, তবে ওপরের দিকে গাছ যত বড়ই হোক না কেন, পুষ্টির অভাবে সেটি একসময় ধুঁকতে বাধ্য। কিন্তু এই বিষয়টিকে যদি আমরা আধুনিক জীবনের বাস্তবতায় ফেলে বিচার করি, তবে কিন্তু একটা বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। কি রকম দ্বন্দ্ব? আমরা এমন এক যুগে বাস করছি যা পুরোপুরি মনোযোগ বা অ্যাটেনশন ভিত্তিক অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় কেউ নতুন স্টার্টআপে ফান্ডিং পেয়েছে, কেউ খুব অল্প বয়সেই বড় কোনো কর্পোরেট পজিশনে চলে গেছে, বা কারো কোনো কন্টেন্ট রাতারাতি ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, সবকিছুই খুব ফাস্ট। রাইট। চারপাশে সবকিছু খুব দ্রুত ঘটছে। এই যে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ফলাফল পাওয়ার সংস্কৃতি, এর মাঝে দাঁড়িয়ে এই ধীরে ধীরে শেকড় বড় করার দর্শন কি আমাদের মনে পিছিয়ে পড়ার এক ধরনের তীব্র উদ্বেগ তৈরি করে না? মানে মনে হয় না যে অন্যরা স্প্রিন্ট দৌড়ে এগিয়ে যাচ্ছে আর আমি শুধু শেকড়ই বড় করে যাচ্ছি? আহা, এই উদ্বেগটা একেবারেই অমূলক নয়, বরং বর্তমান সময়ে এটা অত্যন্ত স্বাভাবিক একটা মানসিক অবস্থা। মনস্তাত্ত্বিকরা একে ফিয়ার অফ মিসিং আউট বা সংক্ষেপে ফেমো বলে থাকেন। ফেমো, হ্যাঁ, খুবই পরিচিত শব্দ। যখন চারপাশের সবাই তাদের দৃশ্যমান অর্জনগুলো প্রদর্শন করছে, তখন নিজের অদৃশ্য প্রস্তুতির সময়টাকে মূল্যহীন মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু পাঠ্যের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি, বটগাছটি তার শেকড় গভীরে নিয়ে যাওয়ার পেছনে খুব সুনির্দিষ্ট একটি বাস্তবসম্মত কারণের কথা উল্লেখ করেছে। সেই কারণটা কি? বটগাছটি বলেছে, শেকড় গভীরে থাকার কারণে আজ যতই প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টি আসুক না কেন, কেউ তাকে নাড়িয়ে দিতে পারে না। অর্থাৎ প্রকৃতি আমাদের শেখাচ্ছে যে শুধু দ্রুত গ্রোথ বা বৃদ্ধির দিকে ছুটলেই হবে না, টিকে থাকা বা সাস্টেনেবিলিটির ভিত্তি আগে গড়তে হবে। ওয়েট, আচ্ছা, দাঁড়ান। এখানে আমার একটা বড় খটকা লাগছে। বলুন। এই যে আমরা বলছি শেকড় বড় করা বা ভিত্তি মজবুত করা, অনেক সময় কি আমরা এই যুক্তির আড়েলে নিজেদের ফাঁকি দিই না? মানে কোনো কাজ না করার অজুহাত হিসেবে? ঠিক তাই। ধরুন, এমন অনেক মানুষ আছেন যারা দাবি করেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন। কেউ হয়তো বছরের পর বছর ধরে কেবল বইই পড়ে যাচ্ছেন, নতুন নতুন কোর্স করছেন, কিন্তু দিন শেষে বাস্তব জীবনে কোনো প্রজেক্ট শুরু করছেন না বা কোনো ঝুঁকি নিচ্ছেন না। বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। তো শেকড় বড় করার নামে এই যে এক ধরনের পারপেচুয়াল স্টুডেন্ট বা চিরস্থায়ী শিক্ষার্থী হয়ে থাকার প্রবণতা বা বলা যায় প্রোক্রাস্টিনেশন, সেটার সাথে আসল প্রস্তুতির পার্থক্য কিভাবে করব? শেকড় বড় করা আর ভয় গুটিয়ে থাকার মধ্যে তো নিশ্চয়ই তফাৎ আছে। এটি একটি দুর্দান্ত প্রশ্ন, এবং এই জায়গাটিতেই আমাদের একটু গভীরে যেতে হবে। শেকড় বড় করা মানে কিন্তু অলস হয়ে বসে থাকা বা নিষ্ক্রিয় থাকা নয়। আচ্ছা। মাটির নিচে শেকড় যখন বাড়ে, তখন তার সেই প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত সক্রিয় এবং এক অর্থে বেশ আক্রমণাত্মক। শেকড়কে শক্ত মাটি, পাথর এবং বিভিন্ন স্তর ভেদ করে পানির সন্ধানে পথ তৈরি করতে হয়। মানে একটা বড় ধরনের বাধা থাকে সেখানে। রাইট। প্রচণ্ড বাধা বা রেজিস্ট্যান্স থাকে। যখন কোনো ব্যক্তি সত্যিকারের প্রস্তুতি নেন, তখন তিনি প্রতিনিয়ত এই অ্যাক্টিভ রেজিস্ট্যান্স বা সক্রিয় বাধার সম্মুখীন হন। তিনি নতুন কিছু শিখতে গিয়ে ভুল করেন, নিজের চিন্তাধারাকে চ্যালেঞ্জ করেন এবং কঠিন সমস্যা সমাধানের চেষ্টা করেন। আর যারা শুধু কোর্স করে যায় আর কিছু করে না? অন্যদিকে প্রোক্রাস্টিনেশন বা ফাঁকি দেওয়ার সময় মানুষ সাধারণত নিজের কমফোর্ট জোন বা স্বস্তির জায়গায় থাকে। তারা কেবল প্যাসিভভাবে বা নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ করে, কিন্তু সেই তথ্যকে প্রয়োগ করার চ্যালেঞ্জ নেয় না। ওহ, বুঝতে পেরেছি। তাই আপনার প্রস্তুতি যদি আপনার জন্য খুব আরামদায়ক হয়, তবে বুঝতে হবে আপনি শেকড় বড় করছেন না, বরং এক জায়গায় থেমে আছেন। সত্যিকারের ভিত্তি গড়ার কাজ সব সময়ই শ্রমসাধ্য এবং চ্যালেঞ্জিং। ওয়াও, এই পার্থক্যটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। প্যাসিভ বা নিষ্ক্রিয় তথ্য গ্রহণ বনাম অ্যাক্টিভ বা সক্রিয় বাধা অতিক্রম করা, এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। একদমই। তার মানে ওই চারাগাছটি বাইরের দিকে বাড়ছিল না ঠিকই, কিন্তু মাটির নিচে সে অনবরত পাথরের সাথে যুদ্ধ করে তার পথ তৈরি করছিল। তো এই যে নীরব যুদ্ধ বা দৃশ্যমান ফলাফল শূন্য থাকা অবস্থায় ভেতরে ভেতরে কাজ করে যাওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে আমার কাছে পদার্থবিজ্ঞানের একটি চমৎকার সূত্রের মতো মনে হয়। পদার্থবিজ্ঞানের সূত্র কিভাবে? ধরুন,
একজন দক্ষ তীরন্দাজ যখন লক্ষ্যভেদ করার জন্য তীরের ফলাটি ধনুকে যুক্ত করে ছিলাটি পেছনের দিকে টানেন, বাইরে থেকে দেখলে মনে হবে আরে তীরটি তো সামনের দিকে যাওয়ার বদলে উল্টো পেছনের দিকে চলে যাচ্ছে। ঠিক। বাহ্যিক দৃষ্টিতে এটি একটি নেতিবাচক গতি, কিন্তু আসলে কি তাই? একদমই তা নয়, বরং পদার্থবিজ্ঞানের ভাষায় ছিলাটি যত বেশি পেছনের দিকে টানা হয়, ধনুকের মধ্যে ঠিক ততটাই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিস্থাপক বিভব শক্তি সঞ্চিত হতে থাকে। রাইট, শক্তি সঞ্চয় হচ্ছে। ওই পেছনের দিকে যাওয়ার দৃশ্যমান রূপটি আসলে একটি প্রচণ্ড শক্তিশালী ভবিষ্যতের প্রস্তুতি। যখন তীরন্দাজ ছিলাটি ছেড়ে দেন, তখন ওই সঞ্চিত স্থিতিশক্তি এক নিমেষে গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং তীরটিকে প্রবল বেগে লক্ষ্যের দিকে ছুড়ে দেয়। দারুণ একটা ব্যাপার। চারাগাছটির অবস্থাও ঠিক সেরকম। সে বাইরের দিকে বাড়ছে না, মানে এই নয় যে সে থেমে আছে, বরং সে ভবিষ্যতে একটি বিশাল মহীরুহ হওয়ার ভার বহন করার জন্য ভেতরে ভেতরে প্রচণ্ড শক্তি সঞ্চয় করছে। আর মানুষের ক্ষেত্রে যখন এই সঞ্চয়ের বিষয়টা ঘটে, তখন তো এই পরিবর্তনটা একেবারে আক্ষরিক অর্থেই আমাদের শরীরের ভেতরে, বিশেষ করে মস্তিষ্কে ঘটে, তাই না? হ্যাঁ, শারীরবৃত্তীয়ভাবেই ঘটে। যখন আমরা নতুন কোনো জটিল বিষয় শেখার চেষ্টা করি, দিনের পর দিন প্র্যাকটিস করি, অথচ বাইরের কেউ আমাদের কোনো উন্নতি দেখতে পায় না, তখন আসলে আমাদের মস্তিষ্কের ভেতরে কি চলে? স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত রোমাঞ্চকর একটি প্রক্রিয়া। যখন কোনো ব্যক্তি নতুন কিছু শেখেন, সেটি নতুন কোনো ভাষা হতে পারে, কোডিং শেখা হতে পারে বা কোনো বাদ্যযন্ত্র বাজানো হতে পারে। প্রাথমিক পর্যায়ে তিনি হয়তো বাস্তব ক্ষেত্রে খুব একটা দক্ষতা দেখাতে পারেন না, শুরুতে সবাইকে সংগ্রাম করতে হয়। কিন্তু তার মানে এই নয় যে কোনো কাজ হচ্ছে না। এই সময়ে আমাদের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কে ব্যাপক কাঠামোগত পরিবর্তন ঘটে। মস্তিষ্কের স্নায়ুকোষ বা নিউরনগুলোর চারপাশে মায়োলিন শীথ নামক এক ধরনের প্রোটিন ও ফ্যাটের আবরণ থাকে। মায়োলিন শীথ? আচ্ছা। আমরা যখন বারবার কোনো কিছু অনুশীলন করি, ভুল করি এবং আবার চেষ্টা করি, তখন ওই মায়োলিন আবরণটি ধীরে ধীরে পুরু হতে থাকে। এই মায়োলিন আবরণ পুরু হওয়ার সুবিধাটা আসলে কি? এর সুবিধা হল আবরণটি যত পুরু হয়, নিউরনগুলোর মধ্যে বৈদ্যুতিক সংকেত বা সিগন্যাল তত দ্রুত এবং নির্ভুলভাবে যাতায়াত করতে পারে। ও আচ্ছা, মানে যোগাযোগটা ফাস্ট হয়ে যায়। একদম। শুরুতে যে সংকেত যেতে অনেক সময় লাগত এবং পথ হারিয়ে ফেলত, সেটি পরে বিদ্যুতের গতিতে কাজ করে। এই যে মাইলিনেশন প্রক্রিয়া, এটি কিন্তু বাইরে থেকে দেখা যায় না। এটা তো একদম ভেতরের কাজ। রাইট। এটি তৈরি হতে প্রচুর শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন হয়। এ কারণেই নতুন কিছু শেখার পর আমাদের এত ক্লান্ত লাগে, অথচ কাউকে বোঝানোর মতো কোনো দৃশ্যমান ফলাফল আমাদের হাতে থাকে না। মানে আমরা ভাবি যে সারাদিন এত খাটলাম, কিন্তু আউটপুট তো জিরো। ঠিক, কিন্তু ওই অদেখা স্নায়বিক পরিবর্তনই হল আমাদের ভবিষ্যতের আসল শক্তি বা মজবুত ভিত্তি। যখন ভিত্তি তৈরি হয়ে যায়, তখন সেই দক্ষতার প্রকাশ ঘটে ম্যাজিকের মতো। ব্যাপারটা আসলেই দারুণ। তার মানে শেখার ওই হতাশাজনক পর্যায়টাতে যখন মনে হয় আমার দ্বারা কিছু হবে না, তখন আসলে মস্তিষ্ক তার নিজস্ব শেকড় তৈরি করছে। হ্যাঁ, মস্তিষ্ক নিজেকে প্রস্তুত করছে। এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানলে যে কোনো শিক্ষার্থীর জন্যই হতাশা কাটিয়ে ওঠা অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে আজকালটার দিনে, যখন চারপাশে তথ্যের ছড়াছড়ি আর ইনফরমেশন ওভারলোডের কারণে মানুষ খুব সহজেই দিশেহারা হয়ে পড়ে। সেটা খুব সত্যি। মনে হয় দুনিয়ায় এত কিছু জানার আছে, এত নতুন টেকনোলজি আসছে, আর আমি পড়ে আছি সেই পুরনো জায়গায়। কিন্তু এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে প্রতিদিনের ছোট ছোট তথ্য বিশ্লেষণ করা, একটি নির্দিষ্ট বিষয় মনোযোগ ধরে রেখে একটু একটু করে শেখার চেষ্টাই হলো মস্তিষ্কের ওই নিউরাল পাথওয়ে বা শেকড়গুলোকে মজবুত করা। ঠিক। আর এই সঞ্চিত শক্তি বা মজবুত ভিত্তি কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত সফলতায় রূপ নেয়, যেটিকে এই আখ্যানের শেষ অংশে সমৃদ্ধি বা প্রসপ্যারিটি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। প্রসপ্যারিটি, রাইট? পাঠ্যে খুব জোর দিয়ে বলা হয়েছে যে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই একদিন বিশাল সম্পদে পরিণত হবে। সমৃদ্ধি কখনো আকাশ থেকে পড়া কোনো জাদুর বিষয় নয় বা ভাগ্যের আকস্মিক দান নয়। প্রতিদিনের ছোট চেষ্টার কথায় আমার একটা গাণিতিক ধারণার কথা মনে পড়ে যাচ্ছে। ধরুন, ওই চারাগাছটি প্রতিদিন তার শেকড় হয়তো মাত্র 1 মিলিমিটার করে মাটির গভীরে পাঠাচ্ছে। 1 মিলিমিটার। খালি চোখে 1 মিলিমিটারের কোনো মূল্যই নেই,
এক সপ্তাহ বা এক মাস পরেও হয়তো খুব বড় কোনো পার্থক্য চোখে পড়বে না, কিন্তু এই ছোট ছোট মিলিমিটারগুলোর ধারাবাহিকতার শক্তিটা আসলে কত বিশাল। উম, এই শক্তিটা বিশাল হওয়ার পেছনের মূল কারণ হল কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হার। কম্পাউন্ডিং, একদম ঠিক শব্দটা বলেছেন। প্রতিদিনের ওই 1 মিলিমিটার বৃদ্ধি হয়তো সাময়িকভাবে খুব নগণ্য মনে হতে পারে আজকের এই সামান্য চেষ্টায় কী বা এসে যাবে। হ্যাঁ, আমরা তো এমনই ভাবি। কিন্তু এই চক্রবৃদ্ধি হারে কয়েক হাজার দিন পর ওই মিলিমিটারগুলো একত্রিত হয়ে এমন এক জটিল ও সুবিশাল শেকড়ের জাল তৈরি করে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি বিশাল গাছকে ঝড়ঝঞ্ঝার মাঝেও সোজা করে দাঁড় করিয়ে রাখে। অবিশ্বাস্য। প্রকৃতি কখনোই তাড়াহুড়ো করে না, তবু প্রকৃতির সব কাজ ঠিক সময়ে অত্যন্ত নিখুঁতভাবে সম্পূর্ণ হয়। মানুষের জীবনের অর্জনগুলো ঠিক এভাবেই কাজ করে। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হল সেই ম্যাজিক, যা ছোট ছোট আপাত মূল্যহীন রুটিন কাজগুলোকে দীর্ঘমেয়াদে বিশাল সফলতায় রূপান্তর করে। আর এই ধারাবাহিকতার ফলাফল যে কত সুদূর প্রসারী হতে পারে তা ওই বটগাছটির দিকে তাকালেই বোঝা যায়। সে শুধু নিজের জন্যই তো বিশাল হয়নি, সে কিন্তু অন্য অনেক প্রাণীর জন্য আস্ত একটা ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান হয়ে উঠেছে। গল্পে তাই বলা হয়েছে। হ্যাঁ, গল্পে বলা হয়েছে পাখিরা তার ডালে বাসা বাঁধে, মানুষ তার নিচে আশ্রয় নেয়। এটি একটি অত্যন্ত গভীর দার্শনিক পয়েন্ট। যখন কোনো মানুষের ভিত্তি মজবুত হয় এবং দীর্ঘ প্রস্তুতির পর সে সমৃদ্ধি লাভ করে, তখন তার সেই সফলতা শুধুমাত্র তার নিজের মাঝেই সীমাবদ্ধ থাকে না। রাইট, সেটা অন্যের কাজেও আসে। তার সেই শেকড়ের শক্তির কারণে সে পুরো সমাজের জন্য, অন্যের জন্য একটি বিশাল ছায়া বা আশ্রয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। একজন দক্ষ চিকিৎসক, একজন দূরদর্শী উদ্যোক্তা বা একজন আদর্শ শিক্ষক, এরা প্রত্যেকেই কিন্তু একটি বিশাল বটগাছের মতো। দারুণ একটা উপমা। সমাজ তাদের ছায়ায় উপকৃত হয়। কিন্তু এর কোনোটি সম্ভব হতো না যদি শুরুর দিকের সেই অন্ধকার, অদৃশ্য এবং আপাত হতাশাজনক সময়গুলোতে তারা নিজেদের শেকড় বিস্তারের কাজটা থামিয়ে দিতেন। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা যদি মূল নির্যাসটুকু বের করে আনি, তবে বিষয়টা দাঁড়াচ্ছে দৃশ্যমান ডালপালা ছড়ানোর আগে অদৃশ্য শেকড়কে গভীরে প্রথিত করার কোনো বিকল্প নেই। একদমই তাই। দ্রুত ফলাফলের দিকে না দৌড়ে নিজের ভিত্তিকে মজবুত করার দিকে মনোযোগ দেওয়াটাই হলো আসল প্রজ্ঞা। এবং সবচেয়ে বড় কথা হলো প্যাসিভভাবে বসে না থেকে সক্রিয়ভাবে বাধা অতিক্রম করার মাধ্যমে প্রতিদিন একটু একটু করে নিজের স্নায়ুবিক এবং মানসিক শেকড়গুলোকে পুষ্টি যোগাতে হবে। আমি পুরোপুরি একমত। এই আখ্যানটি বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের কোনো পর্যায়ে যদি আপনার দৃশ্যমান সফলতার অভাব থাকে, তবে তার মানে এই নয় যে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। দৃশ্যমান অর্জনের অভাব মানেই হেরে যাওয়া নয়, বরং তা হতে পারে বড় কোনো প্রস্তুতির একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং নীরব পর্যায়। চারাগাছটি ব্যর্থ ছিল না, সে কেবল প্রস্তুতির পর্যায়ে ছিল। রাইট। ভিত্তি নির্মাণের এই নীরব পর্যায়টিকে সম্মান করতে পারা এবং অন্যের দৃশ্যমান সাফল্যের ছায়ার সাথে নিজের অদৃশ্য লড়াইয়ের তুলনা না করাটাই হল সত্যিকারের মানসিক পরিপক্কতা। সত্যিই তাই। নিজেকে অন্যের দৃশ্যমান অর্জনের সাথে তুলনা করে হতাশ হওয়ার বদলে নিজের শেকড় কতটুকু গভীরে যাচ্ছে এবং কতটা বাধা অতিক্রম করে যাচ্ছে সেই দিকে মনোযোগ দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একদম। তো আজকের এই দারুণ বিশ্লেষণ শেষ করার আগে একটা গভীর ভাবনার জায়গা বা প্রশ্ন রেখে যেতে চাই, যা হয়তো এই রূপকটিকে আরও ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। অবশ্যই। একটু খেয়াল করলেই দেখবেন চারপাশের সবাই এখন ওই বটগাছের মতো বিশাল এবং দৃশ্যমান হতে যায়। সবার নজর শুধু ওই ওপরের দিকে, কত দ্রুত ডালপালা ছড়ানো যায় সেই প্রতিযোগিতায়। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আজ যদি হঠাৎ করে জীবনে কোনো অপ্রত্যাশিত বিশাল ঝড় আসে, সেটি হতে পারে কোনো বড় অর্থনৈতিক মন্দা, পেশাগত জীবনের হঠাৎ কোনো বাকবদল অথবা ব্যক্তিগত জীবনের কোনো চরম সংকট, সেই তীব্র ঝড় মোকাবেলা করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার মতো যথেষ্ট গভীরে কি শেকড় নামানো হয়েছে? খুব কঠিন একটা প্রশ্ন। নাকি শুধু বাইরের ডালপালা বড় করার দিকেই, মানে দৃশ্যমান সফলতার দিকেই সমস্ত মনোযোগ ও শক্তি ব্যয় করা হয়েছিল? মনে রাখবেন, শেকড় যদি যথেষ্ট গভীরে না থাকে, তবে ওপরের দিকের ওই বিশালত্বই কিন্তু ঝড়ের দিনে পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে।
এই চিন্তার খোরাকটি নিয়েই আজ আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। অদেখা প্রস্তুতির দিনগুলো সবার জন্য শুভ হোক।